হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ত্রিপুরার টেট 2 এবং এসটিজিটি এক্সামের জন্য ইতিহাসের যে দিল্লি সুলতানি শাসন ব্যবস্থা টপিকটা আছে ওইখান থেকে ইলতুৎমিশ নিয়ে বিস্তারিত আলোচনা করছি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি আছে। ইলতুৎমিশ প্রথম জীবনে কৃতদাস ছিলেন। কার কৃতদাস ছিলেন? সে ছিল কুতুবুদ্দিনের কৃতদাস, ঠিক আছে? এরপর দেখো কি আছে। 1211 খ্রিস্টাব্দের কুতুবুদ্দিনের জামাতা ইলতুৎমিশ দিল্লির অভিজাতদের সাহায্যে সুলতানি সিংহাসন অধিকার করেন। তাহলে দেখো, ইলতুৎমিশ কুতুবুদ্দিনের মৃত্যুর পর 1211 খ্রিস্টাব্দের দিল্লির অভিজাতদের সাহায্য নিয়ে সিংহাসনে বসেছিলেন, ঠিক আছে? এরপর দেখো, কুতুবুদ্দিনের মৃত্যুর পর তার ছেলে আরাম শাহ সিংহাসনে বসেছিলেন, কিন্তু কি হয়েছে দেখো, কিন্তু তার অদক্ষতার বিরক্ত হয়ে দিল্লির আমিরগণ ইলতুৎমিশকে সুলতান হিসাবে মনোনীত করেন, ঠিক আছে? এরপর দেখো কি আছে এখানে। ইলতুৎমিশ ছিলেন ইলবারি গোষ্ঠীর তুর্কি, ঠিক আছে? এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম গ্রন্থ থেকে ইলতুৎমিশ কথাটির উচ্চারণ ইলেতমিশ হয়েছে, ঠিক আছে? এরপর দেখো কি আছে। কুতুব মিনারের ফটকে ইলতুৎমিশ আল কুতুবি নামটি খোদাই করা হয়েছে। দেখো তাহলে কুতুব মিনারে কার নামটি ইলতুৎমিশ অল কুতুবি নামটি খোদাই করা আছে, ঠিক আছে? এরপর দেখো, ইলতুৎমিশ বাল্যকাল থেকেই দেহ সৌন্দর্যের অধিকারী ছিলেন, ঠিক আছে? তাহলে দেখো এখানে ইলতুৎমিশ কিন্তু দেহ অধিকারী ছিলেন, আর কুতুবুদ্দিন আইবক যে ছিল তার একটা হাতের আঙ্গুল কাটা ছিল কিন্তু, ঠিক আছে? এরপর দেখো কি আছে। ইলতুৎমিশকে তার ভাইয়েরা কৃতদাস হিসেবে বিক্রি করে দেন। দেখো, ইলতুৎমিশকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিলেন, আর তাকে কিনেছিল কে? কুতুবুদ্দিন আইবক। এরপর দেখো, জামাল উদ্দিন কাবা নামে এক বণিক তাকে কিনে দিল্লির সুলতানি কুতুবুদ্দিনের কাছে আইবকের কাছে বিক্রি করে দেন। প্রথমে কিনেছিল কে? জামাল উদ্দিন। এরপর জামাল উদ্দিন তাকে কার কাছে বিক্রি করে দেয়? কুতুবুদ্দিনের কাছে, ঠিক আছে? এরপর দেখো কি আছে। কুতুবুদ্দিন তার দেহ সৌন্দর্য ও সাহসিকতায় সন্তুষ্ট হয়ে ইলতুৎমিশকে কি করেছিল দেখো, তাকে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে এবং শেষ পর্যন্ত তিনি বাদাউনের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন। দেখো, তার একটা রাজ্য বাদাউন, তাকে শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন কে? কুতুবুদ্দিন আইবক। কাকে? ইলতুৎমিশকে। ভালো করে বুঝে নেবে এখানে। এরপর দেখো কি আছে। এরপর আছে কুতুবুদ্দিনের মৃত্যুর পর দিল্লির কর্মচারীরা তাকে সুলতান হিসাবে 1211 খ্রিস্টাব্দে নির্বাচন করেন। কাকে? কুতুবুদ্দিনের মৃত্যুর পর ইলতুৎমিশকে। এরপর দেখো, ইলতুৎমিশ এর আগে দিল্লির সিংহাসনে কোনো সার্বভৌম সম্রাট ছিলেন না, ঠিক আছে? তিনিই ছিলেন সার্বভৌম সম্রাট, কারণ তিনি ছিলেন শক্তিশালী এবং সাহসী ছিলেন। এরপর দেখো, অর্থাৎ কুতুবুদ্দিনকে কোনো অর্থে ভারতের সার্বভৌম সম্রাট বলা যায় না, কারণ ইলতুৎমিশকে ভারতের সার্বভৌম সম্রাট বলা যায়। এরপর দেখো, ইলতুৎমিশ যে সিংহাসন অধিকার করেন তা তার ক্ষমতা ছিল, ঠিক আছে? তার ক্ষমতা ছিল বলে সে সিংহাসন অধিকার করেছেন। নেক্সট দেখো, দিল্লির অভিজাতরা ও তাকে নির্বাচন করেন, কারণ ইলতুৎমিশ ছিলেন সুদক্ষ সেনাপতি। কার সুদক্ষ সেনাপতি ছিলেন? সে ছিল কুতুবুদ্দিনের সুদক্ষ সেনাপতি। এরপর দেখো, সুলতান ইলতুৎমিশ দৃঢ়ভাবে তাজউদ্দিন ও নাসির উদ্দিনের হাত থেকে দিল্লির সুলতানের সিংহাসন স্বাধীন রক্ষার কাজে আত্মনিয়োগ করেন। সিংহাসনের স্বাধীনতা রক্ষার কাজে কাজ থেকে তারাও ছিল কিন্তু তাজউদ্দিন এবং নাসির উদ্দিন, তারাও কিন্তু কুতুবুদ্দিনের কি ছিল? সেনাপতি ছিল, কিন্তু বিশ্বস্ত সেনাপতি ছিল ইলতুৎমিশ। ওকে। এরপর দেখো, তাজউদ্দিন নিজেকে মোহাম্মদ ঘুরির উত্তরাধিকারী বলে মনে করতেন। তিনি গজনিতে বসে সমগ্র ঘুরির সাম্রাজ্যকে
নিজের অধীনে আনার কথা ভেবেছিলেন কে? তাজউদ্দিন। ঠিক আছে, এরপর দেখো কি হয়েছে। কুতুবুদ্দিনের মৃত্যু হয়, তার দাস ইলতুৎমিশকে তিনি নিজের অধীনে বলে মনে করেন। যখন কুতুবুদ্দিনের মৃত্যু হয়েছিল, তার দাসকে ইলতুৎমিশকে, তিনি বলতে এখানে কাকে বোঝা হয়েছে? তাজউদ্দিন। তাকে কি মনে করেছিলেন? তার অধীনে মনে করেছিলেন। কাকে? ইলতুৎমিশকে। এরপর দেখো, কারণ কুতুবুদ্দিন ও তাজউদ্দিন হয়েছিলেন মোহাম্মদ ঘুরির অনুচর, সহ সমমর্যাদা সম্পূর্ণ সেনাপতি ছিলেন। ঠিক আছে, এরপর দেখো কি হয়েছে। তাজউদ্দিন বাহিনীকে ইলতুৎমিশ তরাইনের রণক্ষেত্রে ধ্বংস করে দেন। এরপর কি হয়েছে দেখো, তাজউদ্দিনের বন্দীও নিহত হয়। কোন কিভাবে? এই ইলতুৎমিশের সাথে যুদ্ধ করে। এই অবস্থায় ইলতুৎমিশ দিল্লির সুলতানের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠাতা করেছেন, তাজউদ্দিনকে বন্দি করে এবং নিহত করে। ঠিক আছে, এরপর দেখো কি হয়েছে। ভবিষ্যতে আর গজনির দাবি দিল্লির সুলতানকে দুর্বল করতে পারেনি। কারণ দেখো, মোহাম্মদ গনির যে তিনজন সেনাপতি বলেছিলাম, কে কে? তাজউদ্দিন, এরপরে কে আছিল? তাজউদ্দিনের পরে ছিল কুতুবুদ্দিনের পর আরো একজন ছিল। তারাই তিনজন মিলে তার সাম্রাজ্যটাকে শাসন করেছিল। কিন্তু এর মধ্যে তাজউদ্দিন কি মনে করেছিল? যে ইলতুৎমিশ তার অধীনে থাকবে, কাজ করবে। কিন্তু এমন কিছু হয়নি। ঠিক আছে, এরপর দেখো কি হয়েছে। জালালউদ্দিনের পিছু নিয়ে চেঙ্গিস খাঁ পাঞ্জাবে ঢুকে পড়ে এবং সিন্ধু নদের তীরে শিবির স্থাপন করেছিল। কে? চেঙ্গিস খাঁ। এরপর দেখো কি হয়েছে। এদিকে জালাউদ্দিন ইলতুৎমিশকে তার পক্ষ নিয়ে এগিয়ে আসতে বলেন। ঠিক আছে, নেক্সট কি হয়েছে। অপরদিকে চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের কাছে দূত পাঠিয়েছেন, খারাজম শাহকে সাহায্য করতে নিষেধ করা হয়েছে। ঠিক আছে, এরপর কি হয়েছে দেখো। ইলতুৎমিশ নাসির উদ্দিন কুবাজকে আক্রমণ করে এবং তার ভাগরের যুদ্ধে, কত খ্রিস্টাব্দে ভাগর যুদ্ধে? 1227 খ্রিস্টাব্দে পরাস্ত করলে তিনি সিন্ধু নদের জলে ডুবে আত্মহত্যা করেন। ঠিক আছে, দেখো, ইলতুৎমিশ নাসির উদ্দিন কুবাজকে আক্রমণ করেন এবং ভাগরের যুদ্ধে 1227 খ্রিস্টাব্দে যখন পরাস্ত করেন, তখন কি করেছিল? নাসির উদ্দিন কুবাজ সিন্ধু নদের জলে ডুবে আত্মহত্যা করেছেন। নেক্সট কি আছে দেখি। ইলতুৎমিশ সুলতানি সাম্রাজ্যের একটি কার্যকরী শাসন ব্যবস্থা সংগঠন করেছিলেন। তিনি ইকতা ব্যবস্থা সংগঠন করেন, মাকতি ইকতাদারদের মধ্যে সক্রিয় শাসন ব্যবস্থা গঠন করেছেন। কে? ইকতা প্রথা প্রবর্তন করেছেন ইলতুৎমিশ। ঠিক আছে, এমন ভাবে কোশ্চেন আসতে পারে। এরপর দেখো কি আছে। ইলতুৎমিশ ইকতাদারদের মধ্যে রাজস্ব আদায় ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেন। তাহলে দেখো, ইলতুৎমিশ যে আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছিলেন ইকতাদারদের উপর। ঠিক আছে, আর ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। এরপর আরো গুরুত্বপূর্ণ তথ্য দেখো, খুব গুরুত্বপূর্ণ তথ্যটা। ইলতুৎমিশ রূপ মুদ্রা, টঙ্কা ও তামার মুদ্রা জিতল প্রচলন করেছেন। আর তার রূপ মুদ্রার ওজন ছিল 175 গ্রাম। ওকে, নেক্সট। ব্যক্তিগতভাবে ইলতুৎমিশ ছিলেন ধর্মপ্রাণ মুসলমান। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু। এরপর দেখো কি আছে। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণের কাজ 1299 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন, আর ইলতুৎমিশ এই নির্মাণের কাজ সমাপ্ত করেছিলেন। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে যে কুতুবউদ্দিন কে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন? সেটা হবে কুতুবউদ্দিন আইবক। আর শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। ওকে, নেক্সট দেখো কি আছে। তুর্কি ভাষায় ইলতুৎমিশ কথাটির অর্থ হলো সাম্রাজ্যের পালনকর্তা। তাহলে তুর্কি ভাষায় ইলতুৎমিশ কথার অর্থ কি? সাম্রাজ্যের পালনকর্তা। এবারে ইকতা প্রথার দ্বারা সাম্রাজ্যকে বিভিন্ন জেলায় ভাগ করা হয়েছে। ঠিক আছে, আর ইলতুৎমিশ দিল্লির তুর্কি বা দাস বংশের মধ্যে শ্রেষ্ঠ সুলতান ছিলেন। কে? দিল্লির তুর্কি বা দাস বংশের মধ্যে শ্রেষ্ঠ সুলতান ছিলেন ইলতুৎমিশ। এরপর দেখো, ইলতুৎমিশ প্রথম
40 চক্র স্থাপন করেছিলেন। আর ইলতুৎমিশ দিল্লির সুলতানের প্রথম রূপার মুদ্রা স্থাপন করেছিলেন। তাহলে দিল্লি সুলতানদের মধ্যে কে প্রথম রূপা মুদ্রা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো ইলতুৎমিশ। আর ইলতুৎমিশ 40 চক্র স্থাপন করেছিলেন। ঠিক আছে। আর এখানে আমি যতটুকু দেখেছি ইলতুৎমিশের মৃত্যুর পর 40 চক্রের ধ্বংস শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে। এরপর দেখো ইলতুৎমিশ উজ্জয়িনী মহাকাল মন্দির ধ্বংস করেন। ঠিক আছে। তাহলে ইলতুৎমিশ উজ্জয়িনী মহাকাল মন্দির কে ধ্বংস করেছিলেন? ইলতুৎমিশ। নেক্সট দেখো ইলতুৎমিশের কৌশলে চেঙ্গিস খাঁকে ভারত ত্যাগে বাধ্য করেন। তাহলে যে চেঙ্গিস খাঁ ভারতে এসেছিলেন ওই চেঙ্গিস খাঁকে ভারত ত্যাগের বাধ্য করেছিলেন কে? ইলতুৎমিশ, বিভিন্ন কৌশলের মাধ্যমে। ঠিক আছে। এরপর দেখো ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে খলিফার কাছ থেকে সুলতান-ই আজম বা মহা সুলতান উপাধি লাভ করেছিলেন। দেখো তাহলে এখানে সুলতানদের মধ্যে কে সুলতান-ই আজম উপাধি ধারণ করেছিলেন? সেটা হবে ইলতুৎমিশ বা মহা সুলতান নামে কে পরিচিত? ইলতুৎমিশ। নেক্সট ইলতুৎমিশ 1236 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ঠিক আছে। এরপর দেখো কি আছে, তার মৃত্যুর পর তার ছেলে রুকুদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন। ওকে। এরপর কি হয়েছে দেখো, রুকুদ্দিনের কুশাসন অতিষ্ঠ হয়ে আমিররা তাকে সিংহাসনচ্যুত করেন এবং রাজিয়াকে সিংহাসনে বসান। ঠিক আছে। আর দেখো এখানে ইলতুৎমিশের শাসনকালটা ছিল কত থেকে? 1211 থেকে 1236 পর্যন্ত। ঠিক আছে। 1236 পর্যন্ত ছিল। 1236। ওকে। এ ছিল আজকে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।